আমরা আজকে অধ্যায়টা করব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই যে অধ্যায়টা, এখান থেকে সাধারণত প্রায় পরীক্ষা প্রশ্ন আসে। তো এটা ইম্পর্টেন্ট অধ্যায়। তো আমরা এই অধ্যায়টা করব। তো এখান থেকে সাধারণত পরীক্ষা থিওরি আসে না, এখান থেকে সাধারণত অঙ্ক আসে। তো ব্যাংক রিকনসিলিয়েশন বলতে কি বোঝায় সেটা আমরা জেনে রাখি। A bank reconciliation is a process that explains the difference on a specified date between the bank balance shown in an organization bank statement as supplied by the bank and the corresponding amount shown in the organization own accounting records. এতটুকু হচ্ছে মেন ডেফিনিশন। তো এখানে ডেফিনিশনটা একটু কঠিন করে দেওয়া, আপনি সহজভাবে এভাবে বলতে পারেন, ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে একটা প্রসেস যেখানে ব্যাখ্যা করা হয় ব্যাংক ব্যালেন্স এবং কোম্পানি ব্যালেন্সের পার্থক্যটাকে। তো ব্যাংক রিকনসিলিয়েশন আসলে জিনিসটা কি? ধরেন আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন, তার মানে ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনার 10,000 টাকাই থাকার কথা। এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট নিলেন, নিয়ে দেখলেন ব্যাংকে আসলে 10,000 টাকা নেই, আছে ধরেন 9,000 টাকা। আপনার হিসাবে ব্যাংকে থাকার কথা 10,000 টাকা, যেহেতু আপনি 10,000 টাকা জমা রাখলেন, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে ব্যাংকে রয়েছে 9,000 টাকা, 1,000 টাকা কম রয়েছে। কেন এই 1,000 টাকা কম রয়েছে এটা ব্যাখ্যা করাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। ধরেন আপনি এটিএম কার্ড ইউজ করেন, তো বছর শেষে এটিএম কার্ডের চার্জ কাটলো, আপনি সেটা জানতেন না। আপনি তো হিসাব করে রেখেছেন 10,000 টাকা আছে, আসলে ধরেন 1,000 টাকা এটিএম কার্ডের চার্জ কাটলো, তাই আর রয়েছে 9,000 টাকা। তো ব্যাংকে যখন বললেন আমার এখানে কেন 9,000 টাকা রয়েছে, তো ব্যাংকার ধরেন আপনাকে বলে দিল যে 1,000 টাকা ওই এটিএম কার্ডের চার্জ কাটা হলো, তাই 9,000 টাকা রয়েছে। তার মানে এখন আপনাদের দুজনের কিন্তু ব্যালেন্স এখন সমান হয়ে গেল। আপনিও তাহলে এখন বুঝতে পারলেন যে আপনার আসলে ব্যালেন্স 9,000 টাকায় থাকার কথা, যেহেতু 10,000 টাকা থেকে 1,000 টাকা চার্জ কাটা হলো, আর 9,000 টাকা থাকবে। এখন কিন্তু দুই ব্যালেন্স সমান হয়ে গেল, ব্যাংক হিসাব অনুযায়ী 9,000 টাকা, আপনার হিসাব অনুযায়ী 9,000 টাকা। এটাকে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন। তো এই জন্য এই ডেফিনেশনটাই ভাবে দেওয়া যে ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে একটা প্রসেস যেখানে একটা নির্দিষ্ট তারিখে ব্যাংক ব্যালেন্স আর কোম্পানি ব্যালেন্স, এই দুইটার পার্থক্যকে ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। তো এখানে যে অঙ্ক দেওয়া থাকবে আপনাকে, দেখা যাবে ব্যাংকের ব্যালেন্স দেওয়া থাকবে আর কোম্পানি ব্যালেন্স দেওয়া থাকবে। দুই ব্যালেন্স দেখবেন সমান না, কারণ দুই ব্যালেন্স সমান হয়ে গেলে তার কোনো রিকনসিলিয়েশনের প্রয়োজন নাই। আপনার হিসেবেও যা টাকা থাকার কথা ব্যাংকের হিসাবেও যদি তা থাকে, তাহলে তার গরমিলের কিছু নাই, তাহলে তার রিকনসিলিয়েশনের কোনো কিছু প্রয়োজন নাই। তো দেখবেন প্রশ্নে আপনাকে ব্যাংক ব্যালেন্স আর কোম্পানি ব্যালেন্স দুইটা দুই রকম দেওয়া থাকবে। আপনি করবেন কি, এই দুই ব্যালেন্সটাকে ইকুয়াল করবেন, সমান করবেন। তো কিছু দেখবেন নিচে ভুল ত্রুটি দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে ব্যাংকের ভুল, কিছু দেওয়া থাকবে কোম্পানির ভুল। তো আপনি সেই ভুলগুলাকে সংশোধন করবেন। তো সংশোধন করার পর যখন দেখবেন দুইটা ব্যালেন্স সমান হয়ে গেল, তখন বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। ব্যাংকের কি কি ভুল থাকতে পারে? ধরেন ব্যাংক কিছু টাকা কাটার কথা, আপনার অ্যাকাউন্ট থেকে কিছু মাইনাস করার কথা, ব্যাংক ভুলে মাইনাস করে নাই। বা আপনার অ্যাকাউন্টে কিছু যোগ করে দেওয়ার কথা, তা যোগ করে নাই, এই ভুলগুলো থাকতে পারে। তো ব্যাংক যেগুলো যোগ করার কথা কিন্তু যোগ করে নাই, তো সেগুলো আমরা যোগ করে দিব। আবার ব্যাংক যেগুলো মাইনাস করার কথা মাইনাস করে নাই, আমরা তা মাইনাস করে দিব। একইভাবে কোম্পানির ক্ষেত্রে এই ভুলগুলো থাকতে পারে, কোম্পানি কিছু যোগ করার কথা কিন্তু করে নাই, তো তা আমরা যোগ করে দিব। আবার কোম্পানি যেটা মাইনাস করার কথা কিন্তু করে নাই, তা আমরা মাইনাস করে দিব। তো এই সংশোধনগুলো করার পর দেখবেন দুইজনের ব্যালেন্স সমান, তাহলে বুঝবেন অঙ্ক ঠিক আছে। তো এই ব্যাংক রিকনসিলিয়েশনের পরে সর্বোচ্চ চাইলে আরেকটা জার্নাল আসতে পারে, যে এখানে যে ভুল ত্রুটিগুলো হলো সেটার উপর আপনি তো কারেকশন করলেন, তো সেটা জার্নাল দেন, তো সর্বোচ্চ জার্নালটা আসতে পারে। জার্নাল আসলে সবসময় কোম্পানির জার্নালটা আসবে, ব্যাংকের জার্নাল কখনো আসবে না। এখানে তো দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে প্রতিষ্ঠান। তো আপনাকে সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের জার্নাল আসবে। তো আমরা দুইটাই দেখবো এখানে যে কিভাবে করব। তো 1 নম্বর অঙ্কটা দেখব।
পরীক্ষায় যখন ব্যাংক রিকনসিলিয়েশন আসবে আপনি সবার আগে করবেন কি একটা ফরম্যাট করে নেবেন। তো ফরম্যাট করে নিলে আপনার সময় বাঁচবে। যে আমরা ফরম্যাটে কি করব, সবার আগে এটা লিখবেন যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট সংক্ষেপে লিখলাম, আপনি সম্পূর্ণটা লিখবেন। তারপরে এখানে অ্যাড লিখবেন, তারপরে এখানে 2-3টা লাইন খালি রাখবেন, তারপরে লেস লিখবেন, তারপর আবার 2-3টা লাইন খালি রাখবেন, তারপর আবার লিখবেন ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি। এই ফরম্যাটটা করে নেবেন সব সময়, ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি। তো এটা বিভিন্ন নামে থাকতে পারে প্রশ্নে, ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি, অথবা ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অথবা ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অথবা ব্যালেন্স অ্যাজ পার লেজার। এগুলার যে কোনো একটা নামে থাকতে পারে, তো যেই নামে থাকবে আপনি সেটা লিখতে পারেন। যে ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি থাকতে পারে, অথবা অ্যাজ পার ক্যাশ বুক, অথবা অ্যাজ পার পাসবুক, অথবা অ্যাজ পার লেজার। যে নামে থাকবে আপনি সেই নামে লিখতে পারেন। তারপরে এখানে অ্যাড লিখবেন, অ্যাড লিখে এখানে 3-4টা খালি জায়গা রাখবেন। কারণ ব্যাংকের থেকে কোম্পানির ভুল হয় বেশি, তো ব্যাংকের জন্য 2-3টা খালি লাইন রাখলে যথেষ্ট, কোম্পানির ক্ষেত্রে 3-4টা লাইন রাখবেন কারণ কোম্পানির ভুল একটু বেশি হয়। তারপর আবার লেস লিখবেন, তো লেসের ক্ষেত্রে এখানে 3-4টা লাইন খালি রাখবেন। তো এই ফরম্যাটটা করে নিবেন। এখন আমরা করব কি, প্রশ্নে এই ABCD এগুলো পড়তে থাকবো, আর যেটা যার ভুল সেখানে বসায় দিব। ধরেন এ পড়লাম, এ পড়ে দেখলাম এটা ব্যাংক যোগ করার কথা ছিল, ব্যাংক যোগ করে নাই, তো ব্যাংকের এই অ্যাড এর ঘরে বসায় দিব। আবার বি পড়ে দেখলাম কোম্পানি লেস করার কথা ছিল, লেস করে নাই, তো কোম্পানির লেসের ঘরে বসায় দিব। এভাবে করলে আপনি সুবিধা হবে কি, আপনি প্রশ্নটা যখন পড়ে শেষ থেকে শেষ পর্যন্ত যাবেন আপনি পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আর অনেকে করে কি, পরীক্ষার হলে আগে ব্যাংকের ধরেন অ্যাড এগুলো সব বসায়, তাহলে সমস্যা হয় কি, আপনি পুরো প্রশ্নটা পড়ে পড়ে খুঁজে বের করতে হয় ব্যাংকে কোনটা যোগ করার কথা, তো সেগুলা যোগ করলেন, আবার ব্যাংকের মাইনাস করাগুলো বসাবেন, তো পুরো প্রশ্ন পড়ে পড়ে আবার খুঁজে বের করতে হয় কোনটা মাইনাস করার কথা। তো আপনাকে প্রশ্নগুলো বারবার পড়তে হয়, তো আপনি এই ফরম্যাট অনুযায়ী করলে আপনি একবার পড়েই যেটা যেখানে যোগ করার কথা বসায় দিবেন, যেটা যেখানে মাইনাস করার কথা বসায় দিবেন। যেমন দেখেন এখানে বলা রয়েছে 1 নম্বর অঙ্কে, দ্য ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য লেজার অফ কে কে কোম্পানি লিমিটেড এট December 31, 2019 ইন্ডিকেটেড এ ব্যালেন্স অফ টাকা 4,86,006 টাকা। তো ক্যাশ ব্যালেন্স দেখাচ্ছে কোম্পানির লেজার অনুযায়ী 4,86,006 টাকা। তো আমরা এটা বসায় দিই, ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি, অথবা ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি লেজার, লিখতে পারেন যেটা ইচ্ছা, 4,86,006 টাকা। তো বসায় দিলাম, এভাবে বসায় দিবেন। তারপরে বলা রয়েছে দ্য ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেটেড এ ব্যালেন্স অফ টাকা 6,40,748 টাকা অন দ্য সেম ডেট, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্স দেখাচ্ছে 6,40,748। তো দেখেন দুইজনের হিসাবে কিন্তু দুই রকম। কোম্পানির হিসাবে থাকার কথা 4,86,006 টাকা, ব্যাংকের হিসাবে রয়েছে 6,40,748 টাকা। ব্যাংকের হিসাবে ভুল রয়েছে, মানে বেশি রয়েছে। তো দুইজনের দেখেন দুই রকম হিসাব, তার মানে আপনাকে এটা রিকনসিলেশন করতে হবে, এটাকে ব্যালেন্সটাকে ইকুয়াল করতে হবে। তো এখন আমরা ব্যাংকের ওইখানে বসাই। তো এইভাবে আপনি ফরম্যাট করে নিলে দেখেন আপনি উম, একটা লাইন পড়তে থাকবেন আর একটা করে এভাবে সমাধান করতে থাকবেন। এখন a comparison of the bank statement and the cash book disclose the following reconciliation item। তো ব্যাংক স্টেটমেন্ট আর ক্যাশ বুককে ডিসক্লোজ করে বা সেগুলো যাচাই বাছাই করে নিচের
মানে রিকনসিলিয়েশন আইটেম গুলো পাওয়া গেল, মানে যেগুলো সংশোধন করতে হবে। এতে বলা রয়েছে চেকস ইস্যুড বাট নট প্রেজেন্টেড, টাকা 2,02,687। এই পয়েন্টটা সাধারণত সবসময় পরীক্ষা থাকে, এটা দেখবেন সবসময় সাধারণত পরীক্ষা পাবেন। চেক ইস্যু করা হলো কিন্তু প্রেজেন্ট করা হয় নাই 2,02,687 টাকা, তো এটা ব্যাংকের ভুল নাকি কোম্পানির ভুল সেটা আগে বুঝতে হবে। আমরা চেক ইস্যু করলাম, চেক করলো কি, ধরেন কোম্পানি একটা চেক দিল, ধরেন 5 লক্ষ টাকা কাউকে পেমেন্ট করবে, তো সে করলো কি চেক লিখে দিয়ে ব্যাংকে পাঠালো, তো ব্যাংক তো টাকাটা তারপরে পেমেন্ট করবে। এখন আপনি চেক লিখে দিলেন কিন্তু ব্যাংকে এখনো চেকটা পেমেন্ট করে মানে প্রেজেন্ট করেন নাই। চেক ইস্যু করে কে? প্রতিষ্ঠান ইস্যু করে, কোম্পানি। কোম্পানি করলো কি একটা চেক ইস্যু করলো, এই 2,02,687 টাকার একটা চেক ধরেন লিখে দিল। এই টাকাটা করতে হবে কি তার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে অন্য কারো অ্যাকাউন্টে পাঠাবে। তো ব্যাংকে এখনো চেকটা দেয় নাই। তো কোম্পানি তো যখন চেকটা লিখলো সাথে সাথে কোম্পানির ক্যাশ বুক থেকে টাকাটা মাইনাস করে ফেললো। এবং কোম্পানি তখন ধরেন চেকটা লিখে আপনার কাছে দিল, যে আপনি যান, আপনি ধরেন ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট বা অন্য কোনো পদে চাকরি করেন, তো বললো যান এই চেকটা আপনি ব্যাংকে দিয়ে আসেন। এখন আপনি চেকটা নিয়ে অফিস থেকে বের হয়ে গেলেন, তো ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট তো মনে করবে যে হ্যাঁ আপনি তো চেকটা নিয়ে বের হয়ে গেলেন, আপনি তো ব্যাংকে চেকটা দিলেই তো ব্যাংক টাকাটা কেটে ফেলবে। তো অ্যাকাউন্টেন্ট যখন আপনাকে চেকটা দিল সাথে সাথে কিন্তু ক্যাশ বুক থেকে টাকাটা মাইনাস করে ফেলবে, আপনার কোম্পানির ক্যাশ বুক থেকে। কিন্তু ব্যাংকে যেহেতু এখনো চেকটা নিয়ে পৌঁছান নাই, আপনি ধরেন এখনো রাস্তায় আছেন, ব্যাংকে পৌঁছান নাই, তো ব্যাংক তো এখনো মাইনাস করে নাই। এর আগে যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন তখন তো টাকাটা ব্যাংকে মাইনাস করা থাকবে না। তো এই বিষয়টা হচ্ছে এরকম, চেক কোম্পানি ইস্যু করে দিল কিন্তু এই চেকটা এখনো ব্যাংকে দেওয়া হয় নাই, তাই ব্যাংক এখনো তো মাইনাস করে নাই। তো এখন কি করতে হবে, ব্যাংক টাকাটা মাইনাস করতে হবে। যেহেতু এই চেকটা পেমেন্ট করার জন্য দিল, এখন ব্যাংক করবে কি টাকাটা মাইনাস করবে। যখন ব্যাংক জানতে পারলো আপনি তো একটা চেক ইস্যু করলেন পেমেন্ট করার জন্য, তো ব্যাংক করবে কি এখন টাকাটা পেমেন্ট করবে, তো এটা ব্যাংকের থেকে আমরা মাইনাস করব। এই যে দেখেন, ব্যাংকের ঘরে লিখলাম লেস আনপ্রেজেন্টেড চেক, যে আমরা লিখলাম আনপ্রেজেন্টেড চেক। আপনি এইভাবে লিখতে পারেন অথবা এই প্রশ্নের মতো মিল রেখে লিখতে পারেন, যে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, প্রশ্নের সাথে মিল রেখে লিখতে পারেন। এখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটা মেন না, মেন হচ্ছে আপনার টাকাটা সংশোধন করা। তো এইভাবে এখন আপনি বসায় দিবেন, যে ধরেন লেসের ঘরে ব্যাংক স্টেটমেন্টে লেসের ঘরে আমরা বসাই দিলাম ধরেন আনপ্রেজেন্টেড চেক, সংক্ষেপে লিখলাম 2,02,687 টাকা। বিতে বলা রয়েছে ডিপোজিট অফ টাকা 89,017 টাকা অন December 31 ডিড নট অ্যাপিয়ার অন দ্য ব্যাংক স্টেটমেন্ট অফ ডিসেম্বর। আপনি ডিপোজিট করতে 89,017 টাকা দিলেন কিন্তু ব্যাংক স্টেটমেন্টে টাকা এটা দেখাচ্ছে না। ধরেন আপনি ব্যাংকে 89,017 টাকা দিলেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ করার জন্য, তো ব্যাংক এখনো যোগ করে নাই। আপনি টাকাটা দিয়েই ধরেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিলেন, ব্যাংক তো যোগ করতেও কিছু সময় লাগবে, তো আপনি সাথে সাথে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিলেন, তো ব্যাংক স্টেটমেন্টের মধ্যে তো ওই টাকাটা অন্তর্ভুক্ত করা নাই। তো কাজে আপনাদের দুজনের হিসাবে গরমিল হবে। তো ব্যাংক এখন কি করবে, টাকাটা যোগ করে ফেলবে, যেহেতু ব্যাংক টাকাটা যোগ করেনি এখন যোগ করবে। তো এটা আমরা ব্যাংকের ঘরে যোগ করব। তো দেখেন যোগ করলাম, ডিপোজিট ইন ট্রানজিট, এগুলাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। যেই টাকাটা ব্যাংকে যোগ করার কথা এখনো যোগ করে নাই সেগুলোকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। তো আপনি এই ল্যাঙ্গুয়েজ গুলো মনে রাখতে না পারলে সমস্যা নেই, প্রশ্নে যেভাবে দেওয়া রয়েছে এভাবে লিখবেন। প্রশ্নে দেওয়া রয়েছে ডিপোজিট অফ টাকা এত ডিড নট অ্যাপিয়ার অন দ্য ব্যাংক স্টেটমেন্ট, আপনি এভাবে লিখতে পারেন যে ডিপোজিট ডিড নট অ্যাপিয়ার অন দ্য ব্যাংক স্টেটমেন্ট, প্রশ্নের সাথে মিল রেখে লিখতে পারেন, কিন্তু এগুলাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। তো এইটাও সবসময় পরীক্ষা প্রশ্নে সাধারণত থাকে, এ আর বি সাধারণত এই দুইটা পরীক্ষা থাকে। তো পরীক্ষা প্রশ্ন আপনি 6টার মতো পাবেন, এরকম কারেকশন করতে হবে 6টার মতো। এর মধ্যে দুইটা কিন্তু আপনি পরীক্ষায় অলরেডি
কমন পাইতেছেন, আপনি যে কোনো সালের প্রশ্ন বের করে দেখবেন এই দুইটা সাধারণত সবসময় থাকে। তারপরে সিতে বলা রয়েছে, তো দেখেন এখন আমরা ওইটা ওইখান থেকে লেস করে দিব, ওই যে ওইটা অ্যাড করে দিব 89,017 টাকা, এটা তো ব্যাংক যোগ করার কথা ছিল এখনো করে নাই, তো এখন এটা ব্যাংকের অ্যাড করে বসাই দিব 89,017 টাকা। এই জন্য বললাম আপনি ফরম্যাটটা করে রাখলে সুবিধা, যেটা যেখানে যোগ করার কথা যোগ করে দিবেন, যেটা মাইনাস করার কথা মাইনাস করে দিবেন, তাহলে আপনার অল্প সময় লাগবে অঙ্ক করতে পরীক্ষায়। সিতে বলা রয়েছে এ চেক অফ টাকা 20,000 ড্রোন বাই এবিসি ট্রেডার্স লিমিটেড had been wrongly charged by the bank to the account of Cape Company Limited। 20,000 টাকা, এটা এবিসি ট্রেডার্স এই প্রতিষ্ঠানের থেকে টাকাটা কেটে ফেলার কথা, কিন্তু ভুলবশত কেটে ফেলা হলো কে কে কোম্পানি অ্যাকাউন্ট থেকে। চার্জ চার্জ করা হলো মানে কেটে ফেলা হলো। 20,000 টাকা কাটার কথা ছিল এবিসি কোম্পানি থেকে, ভুলে কে কে কোম্পানি থেকে কাটলো। তো ব্যাংক যেহেতু কে কে কোম্পানি থেকে 20,000 টাকা ভুলে কেটে ফেললো, এখন আবার যোগ করে দিবে তাহলে হয়ে যায়। তো এই টাকাটা ব্যাংক করবে কি, যোগ করে দিবে 20,000 টাকা। তো দেখেন আমরা অ্যাড ঘরে বসালাম রংলি চার্জ টু অ্যাকাউন্ট, 20,000 টাকা যেহেতু ভুলবশত মাইনাস করেছিল আবার যোগ করে দিলাম। দিতে বলা রয়েছে দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর কে কে কোম্পানি লিমিটেড টাকা 51,000 অন অ্যাকাউন্ট অফ নোটস রিসিভেবল সেন্ট ফর কালেকশন, দ্য ফেস ভ্যালু অফ দ্য নোট ওয়াজ টাকা 50,000। ব্যাংক এই কে কে কোম্পানির হয়ে 51,000 টাকা কালেকশন করলো। ধরেন এই প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান থেকে 51,000 মানে টাকা পেতো আর কি, নোটস রিসিভেবল পেতো। তো ব্যাংক করলো কি, কে কে কোম্পানির হয়ে 51,000 টাকা কালেক্ট করলো। নোটস এর অরিজিনাল মূল্য ছিল 50,000 টাকা। তো আমরা জানি নোটস এর সাথে ইন্টারেস্ট যুক্ত থাকে। অরিজিনাল মূল্য হচ্ছে 50,000 টাকা, ব্যাংক কালেকশন করলো 51,000 টাকা, তার মানে 1,000 টাকা ইন্টারেস্ট সহ। তার মানে মূল টাকা হচ্ছে 50,000 আর 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, টোটাল কালেকশন করলো 51,000 টাকা। তো ব্যাংক তো টাকাটা কালেকশন করে ব্যাংক অ্যাকাউন্টে যোগ করে দিল। কোম্পানি তো জানতো না যে ব্যাংক টাকাটা কালেকশন করলো, তাই কোম্পানি তো আর কোম্পানির হিসাবে টাকাটা যোগ করে নাই। এখন যেহেতু কোম্পানি জানতে পারলো, কোম্পানি যোগ করে দিবে। তো এই টাকাটা আমরা কোম্পানির হিসাবে যোগ করব। তো দেখেন যোগ করলাম, এই যে ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি লেজার এখানে যোগ করলাম কালেকশন অফ নোট রিসিভেবল উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহকারে নোট রিসিভেবল কালেকশন করলো কত টাকা, 51,000 টাকা। তারপরে ইতে বলা রয়েছে ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2019 অ্যামাউন্টেড টু টাকা 675 ডেবিটেড অন দ্য স্টেটমেন্ট। ব্যাংক সার্ভিস চার্জ করলো কি 675 টাকা কাটলো, ডেবিট করা মানে কেটে ফেলা। ব্যাংক ডেবিট করা মানে ব্যাংক কেটে ফেলা, আর ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংক জমা করা, যোগ করে দেওয়া। তো ব্যাংক করলো কি, সার্ভিস চার্জ কেটে ফেললো 675 টাকা। তো ব্যাংক তো মাইনাস করে ফেললো, কোম্পানি তো জানতো না যে সার্ভিস চার্জ কাটলো, তো কোম্পানি তো মাইনাস করে নাই। তো এখন করবে কি, কোম্পানি এই টাকাটা মাইনাস করতে হবে। তো এটা কোম্পানির হিসাব থেকে মাইনাস করব, দেখেন আমরা লেস করলাম ব্যাংক সার্ভিস চার্জ 675 টাকা। এফ নাম্বারে বলা রয়েছে ইন্টারেস্ট কালেক্টেড বাই দ্য ব্যাংক ফর টাকা 10,000। তো ব্যাংক করলো কি, 10,000 টাকা ইন্টারেস্ট কালেকশন করলো। তো ব্যাংক তো কালেক্ট করে টাকাটা যোগ করে দিল, কোম্পানি তো জানতো না, তো কোম্পানি তো যোগ করে নাই, তো কোম্পানি এখন যোগ করতে হবে। তো দেখেন কোম্পানি যোগ করে দিবে এজ ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক 10,000 টাকা। A customer check for টাকা 900 had been entered as টাকা 90 by the depositor। একটা 900 টাকার চেক, এটা লেখা হলো 90 টাকা। 900 টাকার চেক 90 টাকা লেখা হলো, কে লিখলো, ডিপোজিটর, মানে যে ডিপোজিট করলো। তো কার কথা বলছে এখানে, কে কে কোম্পানির কথা, কারণ আমরা তো অঙ্ক করছি কে কে কোম্পানির। তো এখানে ডিপোজিটর বলতে বুঝালো কে কে কোম্পানি।
কারণ আমরা তো কে কে কোম্পানিরই রিকনসিলিয়েশন করছি। তার মানে কে কে কোম্পানি 900 টাকা আর কি জমা দিল, কিন্তু লিখলো 90 টাকা, 810 টাকা কম যোগ করলো। 900 টাকা জমা করলো মানে কি 900 টাকায় তো যোগ করবে তার হিসাবের খাতায়, সে যোগ করলো 90 টাকা, তার মানে 810 টাকা কম যোগ করলো, এখন টাকাটা যোগ করে দিতে হবে। তো দেখেন, এই জন্য আমরা লিখলাম কাস্টমার চেক রেকর্ডেড ইন এরর, ভুলবশত লেখা, ভুল লেখা হলো, 810 টাকা যোগ করে দিলাম। তারপরে এইচ নাম্বার, এ চেক ইস্যুড ফর টাকা 392 হ্যাড বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক এস টাকা 329। 392 টাকার একটা চেক ইস্যু করা হলো, যেটা লেখা হলো ক্যাশ বুকে 329 টাকা। ক্যাশ বুক মানে কোম্পানির হিসাবে। তো ইস্যু করা হলো মানে যখন কোনো চেক পেমেন্ট করার জন্য দেওয়া হয় সেটাকে বলে ইস্যু করা। আপনি যখন কাউকে টাকা পেমেন্ট করার জন্য একটা চেক দিবেন সেটাকে বলা হয় চেক ইস্যু করা, তার মানে এটা পেমেন্ট চেক। আপনি 392 টাকা পেমেন্ট করলেন, কিন্তু লিখলেন 329 টাকা, কম মাইনাস করলেন। 392 টাকা পেমেন্ট করে লিখলেন 329 টাকা, কম মাইনাস করলেন, তো বাকি টাকাটা মাইনাস করে দিতে হবে। তাই আমরা দেখেন কোম্পানির হিসাবে বাকি টাকাটা মাইনাস করলাম। ইস্যুড চেক রেকর্ডেড ইন এরর 63 টাকা। তো আমাদের দেখেন সবগুলো বসানো হয়ে গেল। তার মানে এখন আমরা যোগ বিয়োগ করব। তো ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে অ্যাড গুলা যোগ করলাম, লেসটা মাইনাস করলাম, তাহলে আমরা পেলাম অ্যাডজাস্টেড ব্যালেন্স 5,47,078 টাকা। একইভাবে কোম্পানির হিসাব গুলো যোগ করলাম আর লেস করলাম, তাহলে আমরা পেলাম অ্যাডজাস্টেড ব্যালেন্স 5,47,078 টাকা। তো দেখেন এখন দুইজনের হিসাবই সমান। তো এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, যে দুইজনের হিসাবটা সমান হলো। এটা 2 নম্বরে বলা রয়েছে জার্নাল এন্ট্রি টু রেকটিফাই দ্য ক্যাশবুক ব্যালেন্স। আপনি জার্নাল এন্ট্রি করেন ক্যাশবুক ব্যালেন্সটাকে কারেকশন করার জন্য। তো আমরা এখানে ক্যাশবুকের জার্নাল করব, মানে কোম্পানির জার্নাল। পরীক্ষা বুঝবেন সবসময় আপনাকে কোম্পানির জার্নালে আসবে, ব্যাংকের জার্নাল আসবে না। তার মানে আমরা কোনগুলো জার্নালে করব, এই কোম্পানির হিসাবের গুলো, যেটা রেকটিফাই করলেন সেটা, মানে যেটা কারেকশন করলেন, এই অ্যাড আর লেস এগুলাকে আমরা জার্নাল করব। এখন অ্যাড করলেন মানে কি ক্যাশ বাড়লো, আর লেস করলেন মানে ক্যাশ কমে গেল। তো আমরা জানি অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, তো ক্যাশ টাকা তো হচ্ছে অ্যাসেট। তার মানে আমরা এখানে ক্যাশ ডেবিট করব, আর যেটাতে ক্যাশ কমে গেল সেটা ক্যাশ ক্রেডিট করব। কারণ ক্যাশ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো যেখানে আপনি ক্যাশ যোগ করলেন সেটা ডেবিট করবেন, আর যেখানে ক্যাশ লেস করলেন সেটা ক্রেডিট করবেন। তো এখানে দেখেন আপনি কিভাবে সহজে করবেন জার্নালটা। এখানে কত টাকা যোগ করলেন, 61,810 টাকা। তার মানে এখানে ক্যাশ ডেবিট করব, আর 61,810 টাকা, তো দেখেন আমরা ক্যাশ ডেবিট করলাম 61,810 টাকা। আর ক্রেডিটে বসাবেন এই নামগুলো, এই 61,810 টাকা যার যেভাবে আসলো সেই হেডিং গুলাকে ক্রেডিটে বসাবেন। যেমন এখানে দেখেন নোট রিসিভেবল কালেকশন করলেন ইন্টারেস্ট সহকারে কারে 51,000 টাকা। নোট রিসিভেবল ছিল কত টাকার, 50,000, আর 1,000 টাকা ছিল ইন্টারেস্ট, টোটাল হচ্ছে 51,000। তো আমরা নোট রিসিভেবল ক্রেডিট করে দিব 50,000 টাকা, আর ইন্টারেস্ট এখানে 1,000 টাকা রয়েছে, আরো ইন্টারেস্ট রয়েছে দেখেন 10,000 টাকা। টোটাল কত ইন্টারেস্ট, 11,000 টাকা। তো আমরা ইন্টারেস্ট ক্রেডিট করব 11,000, তো দেখেন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করলাম 11,000। তারপর এখানে কাস্টমার চেক রেকর্ডেড ইন এরর কত, 810 টাকা। তো আমরা এখানে ক্রেডিটে বসাবো অ্যাকাউন্টস রিসিভেবল 810 টাকা। মানে আপনি কাস্টমারের থেকে টাকা পেলেন, তো টাকাটা তো যোগ করবেন। এখন কাস্টমার থেকে যখন টাকা পেলেন, আপনি তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিয়েছিলেন। ধরেন কাস্টমার থেকে আপনি টাকা পেতেন, তো কাস্টমার
যখন টাকাটা পরিশোধ করলো আমরা তো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করব, কারণ যখন পাওনা ছিলেন তখন আপনি জার্নাল কি করেছিলেন, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তো যখন টাকাটা পরিশোধ করলো তখন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করবেন। তো 810 টাকা কম ক্রেডিট করেছিলেন, মানে 810 টাকা তো কম লিখেছিলেন। তো এখন আমরা 810 টাকা ক্রেডিট করব, মানে ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, যেহেতু ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তো এটা গেল অ্যাড গুলার জার্নাল। আর লেস গুলার ক্ষেত্রে আবার কি করবেন, কত টাকা লেস করলেন, 738 টাকা, তার মানে আমরা ক্যাশ ক্রেডিট করব 738 টাকা। তো ক্যাশ ক্রেডিট করলাম 738। আর এই হেডিং গুলো আমরা ডেবিটে আনবো। এখানে রয়েছে ব্যাংক সার্ভিস চার্জ, তো আমরা ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট করলাম 675। আবার ওই যে চেক, আপনি 63 টাকা কম মাইনাস করেছিলেন, তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আপনি টাকা পরিশোধ করলেন, তো আপনার থেকে টাকা পায় মানে অ্যাকাউন্টস পেয়েবল। তো আপনি আপনি যখন টাকাটা পরিশোধ করে দিলেন তখন তো লাইবিলিটি কমে যাবে, তো লাইবিলিটি কমলে ডেবিট, তো দেখেন আমরা এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটে লিখলাম। তো এই হচ্ছে অঙ্কটা, এটা দেখে রাখবেন, ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নম্বরটা দেখেন। এখানে বলা রয়েছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু রিকনসাইল এবিসি কোম্পানিজ বুক ব্যালেন্স অফ ক্যাশ উইথ ইস ব্যাংক ব্যালেন্স। তো নিচের আইটেমগুলোকে আপনি রিকনসিলেশন করবেন আর কি। এতে বলা রয়েছে জুলাই 31 ক্যাশ ব্যালেন্স অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং রেকর্ডস 80,000। তো কোম্পানির হিসাব অনুযায়ী টাকা থাকার কথা 80,000। আর ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স অন দ্যাট ডেট ইজ টাকা 1,20,000, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে 1,20,000। তো আমরা বসাই কোম্পানির হিসাব অনুযায়ী থাকার কথা 80,000, তো দেখেন কোম্পানির হিসাবে বসালাম 80,000, আর ব্যাংক স্টেটমেন্টে রয়েছে হিসাব অনুযায়ী রয়েছে 1,20,000, তো এই দুটা বসাই দিলাম। এ বসালাম। বিতে বলা রয়েছে এক্সামিনেশন অফ ডিপোজিট স্লিপ রিভিল দ্যাট ডেইলি ক্যাশ রিসিপ্ট অফ টাকা 20,000 ওয়ার প্লেসড ইন দ্য ব্যাংকস ইভিনিং ডিপোজিটরি অন জুলাই 31, হুইচ ডু নট অ্যাপিয়ার অন দ্য জুলাই 31 ব্যাংক স্টেটমেন্ট। মানে আপনি জুলাই 31 তারিখে বিকালে 20,000 টাকা ব্যাংকে দিলেন টাকাটা যোগ করার জন্য, তো ওই দিনের ব্যাংক স্টেটমেন্টে টাকাটা দেখাচ্ছে না। তো সাধারণত 3টা 4টা পর্যন্ত করে কি ব্যাংকগুলো টাকাটা কালেকশন করে। তো দেখা যায় কিছু কিছু ডিপোজিট গুলো রয়েছে যেগুলো 3টা 4টা পর্যন্ত করা হয় দেখা যায় ব্যাংকে, এরপরে দেখা যায় করে না। তো আপনি দেখা যায় 4টার পরে টাকাটা জমা দিলেন, তো ব্যাংক ওই দিন যোগ করে নাই। ব্যাংক ধরেন পরের দিন যোগ করবে, কিন্তু আপনি ওই দিন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিলেন, তো ওই দিন ব্যাংক স্টেটমেন্টে টাকাটা দেখাচ্ছে না, তো এখন টাকাটা যোগ করে দিবে। এটাকে আমরা বলি কি ডিপোজিট ইন ট্রানজিট। এই যে ডিপোজিট ইন ট্রানজিট লিখলাম। ডিপোজিট ইন ট্রানজিট কোনটা, ওই যে ব্যাংকে টাকা দিলেন ব্যাংক যোগ করে নাই সেটা। আপনি এই কথা না লিখে ওই ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। তারপরে সিতে বলা রয়েছে চেক নং 1244 ফর টাকা 10,000 এন্ড চেক নং 1244 ফর টাকা 10,000 এন্ড চেক নং 1284 ফর টাকা 8,000, both written and entered in the cash book in July are not among the cancelled check। বলা রয়েছে 10,000 টাকার একটা চেক আর 8,000 টাকার একটা চেক, এই দুইটা চেক লিখা হলো, চেক দুইটা লিখা হলো এবং ক্যাশ বুকে এন্ট্রি দেওয়া হলো, এগুলা ক্যান্সেল চেকের অন্তর্ভুক্ত না। তার মানে কোম্পানি কিছু চেক ইস্যু করে পরবর্তীতে ক্যান্সেল করলো। ধরেন আপনি কাউকে পেমেন্ট করার জন্য একটা চেক লিখে কাউকে পাঠালেন যে চেকের টাকাটা পেমেন্ট করতে, পরবর্তীতে আপনি আবার মানা করে দিলেন যে থাক এই টাকার এই চেকের এই চেকটা পেমেন্ট করতে হবে না। তো এরকম এই প্রতিষ্ঠান কিছু চেক ইস্যু করে পরবর্তীতে ক্যান্সেল করলো, তো এই দুইটা চেক বলা রয়েছে ক্যান্সেল চেকের অন্তর্ভুক্ত না, তার মানে এই দুইটা টাকাটা আপনাকে পেমেন্ট করতে বলা রয়েছে, এটা ক্যান্সেল করা হয় নাই। টু চেক, আরো দুইটা চেক 1211 নম্বরের, এটা হচ্ছে 20,000 টাকার, আর একটা হচ্ছে 1223 নম্বর চেক 12,000 টাকার, ওয়ার আউটস্ট্যান্ডিং অন দ্য মোস্ট রিসেন্ট জুন 30 রিকনসিলেশন। বলা রয়েছে জুন 30 আপনি যখন রিকনসিলেশন করছেন জুন 30 তারিখে, তখন পর্যন্ত এই চেকের টাকাটা পরিশোধ করা হয় নাই, বকেয়া রয়েছে আউটস্ট্যান্ডিং।
While check নং 1211 is included in the July cancel check list, but check নং 1223 is not listed. বলা রয়েছে আপনি যখন মানে 1211 নাম্বার চেকটা করা হলো কি পরবর্তীতে ক্যান্সেল করা হলো, এই 1211 নাম্বার চেকটা ক্যান্সেল করা হলো, কিন্তু 1223 নাম্বার চেকটা ক্যান্সেল করা হয় নাই। তো দেখেন এখানে চারটা চেকের কথা বলা রয়েছে, তার মানে চারটা চেকের মধ্যে একটা চেককে ক্যান্সেল করা হলো, বাকি তিনটা চেক কিন্তু ক্যান্সেল করা হয় নাই। তার মানে ওই তিনটা চেকের টাকাটা পরিশোধ করতে হবে, আর ওই যেটা ক্যান্সেল করা হলো সেটা পরিশোধ করতে হবে না। তো চেকের টাকাটা কে পরিশোধ করবে? ব্যাংক পরিশোধ করে চেকের টাকাটা। চেক ইস্যু করে কোম্পানি, চেকের টাকা পেমেন্ট করে ব্যাংক। তো দেখেন আমরা আউটস্ট্যান্ডিং চেক লিখলাম, যেহেতু এখনো টাকাটা পরিশোধ করা হয় নাই, বকেয়া রয়েছে। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। তো বকেয়া রইলো কত? 30,000। তো এখানে দেখেন ওই যে 10,000 আর 8,000, 18,000, আর এখানে রয়েছে আপনার 12,000, টোটাল হচ্ছে 30,000। এই অপশনটাও সাধারণত সবসময় পরীক্ষা থাকে, আউটস্ট্যান্ডিং চেক। দিতে বলা রয়েছে টু ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম মানে বুঝবেন টাকাটা কেটে ফেলা হবে, সংক্ষেপে ডেবিট মেমো লিখতে পারে। তো ডেবিট মেমোরেন্ডাম বলা থাকলে বুঝবেন এই টাকাটা মাইনাস করা হবে, আর যদি ক্রেডিট মেমোরেন্ডাম বলা থাকে তার মানে বুঝবেন টাকাটা যোগ করা হবে। তো বলা রয়েছে দুইটা ডেবিট মেমোরেন্ডাম আর এনক্লোজড উইথ দ্য স্টেটমেন্ট এন্ড আর আনরেকর্ডেড এট দ্য টাইম অফ রিকনসিলিয়েশন। তো এই দুইটা ডেবিট মেমোরেন্ডাম এটা স্টেটমেন্টের সাথে অন্তর্ভুক্ত করা রয়েছে, কিন্তু রেকর্ড করা হয়নি, এন্ট্রি করা হয়নি। যখন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করছেন এটা এন্ট্রি করা হয়নি। দ্য ফার্স্ট মেমোরেন্ডাম ইজ ফর টাকা 9,500। এখানে তো দুইটা মেমোরেন্ডামের কথা বলা রয়েছে, একটা মেমোরেন্ডাম হচ্ছে 9,500 টাকার, and debit with an NSF check for টাকা 9,300 that had been received from a customer. The bank assessed এ টাকা 200 fee for processing it. বলা রয়েছে একটা মেমোরেন্ডাম তো হচ্ছে 9,500 টাকার, এই 9,500 টাকা কিভাবে হলো? এখানে 9,300 টাকা হচ্ছে এনএসএফ চেক, আর বাকি 200 টাকা হচ্ছে প্রসেসিং ফি। টোটাল দেখেন 9,500 হয়। এনএসএফ চেক কি? এনএসএফ মিনিং হচ্ছে নন সাফিসিয়েন্ট ফান্ড। তো ধরেন আপনি কারো থেকে টাকা পান, তো সে আপনাকে একটা চেক দিল 9,300 টাকার। এখন আপনি টাকা পেয়ে তো সাথে সাথে করলেন কি, ক্যাশ বুকে যোগ করে ফেললেন। চেকটা পেয়ে সাথে সাথে ক্যাশ বুকে টাকাটা যোগ করবেন, কারণ আপনি তো চেক পাওয়া মানে আমরা জানি আপনি বিবেচনা করতেছেন ক্যাশ পেয়ে গেলেন, কারণ আপনি ব্যাংকে চেকটা দিলেই তো সাথে সাথে টাকা দিয়ে দিবে। তো আপনি তো চেক পেয়ে হিসাবের খাতায় এটাকে যোগ করে দিলেন। এখন যখন ব্যাংকে চেকটা নিয়ে গেলেন, ব্যাংক বললো তার অ্যাকাউন্টে এই টাকাটা নাই, যেটাকে আমরা চেক বাউন্স করা বলি। ব্যাংক বললো তার অ্যাকাউন্টে টাকাটা নাই, তো কাজে আপনাকে দিতে পারবে না ব্যাংক। এটাকে বলা হয় এনএসএফ চেক, নন সাফিসিয়েন্ট ফান্ড। একটা অ্যাকাউন্টে যখন পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে চেকটা ফেরত দেওয়া হয়, এটাকে বলা হয় এনএসএফ চেক। আর এই চেকটা প্রসেস করার জন্য ব্যাংক হলো কি 200 টাকা ফি কাটলো, এই জন্য তার মানে আপনার থেকে টোটাল কাটছে কত? 9,500 টাকা। তো এই জন্য দেখেন আমরা কোম্পানির হিসাবে বসালাম এনএসএফ চেক 9,300, আর ব্যাংক সার্ভিস চার্জ ওই যে 200 টাকা কাটলো সেটা। আপনি প্রসেসিং ফিও লিখতে পারেন, ব্যাংক সার্ভিস চার্জও লিখতে পারেন, যে 200 টাকা। কেন কোম্পানির হিসাবে মাইনাস করলাম? কারণ ব্যাংক তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে ফেললো, আপনি তো জানতেন না। তো এখন জানলেন, এখন আপনার কোম্পানি থেকে আপনার টাকাটা মাইনাস করে ফেলবেন। তারপরে সিতে বলা রয়েছে, ইতে বলা রয়েছে এ ক্রেডিট মেমোরেন্ডাম ইন্ডিকেট দ্যাট। ওইখানে আরেকটু রয়েছে, আমরা তো প্রথম মেমোরেন্ডামটা মাইনাস করলাম, আরেকটা রয়েছে দ্য ব্যাংক অ্যাসেস দ্য সেকেন্ড মেমোরেন্ডাম ইজ এ টাকা 400 চার্জড ফর চেক প্রিন্টিং।
দ্বিতীয় মেমোরেন্ডামটা হচ্ছে 400 টাকার, যেটা চেক প্রিন্টিং করার জন্য করা হলো। প্রথম মেমোরেন্ডাম ছিল 9,500 টাকার, দ্বিতীয়টা হচ্ছে 400 টাকার, এটা চেক প্রিন্টিং এর জন্য টাকাটা আপনার কাটা হলো। তো আপনি মাইনাস করে দেন, ব্যাংক তো টাকাটা কেটে ফেলছে, আপনি তো জানতেন না। তো এখন জানলেন, এখন মাইনাস করেন। তো আমরা মাইনাস করলাম। চেক প্রিন্টিং চার্জ টাকা 400। তারপরে ই নাম্বার, এ চেক, এ ক্রেডিট মেমোরেন্ডাম ইন্ডিকেটস দ্যাট দ্য ব্যাংক কালেক্টেড টাকা 40,000 অন এ নোট রিসিভেবল ফর দ্য কোম্পানি। তো ব্যাংক করলো কি, 40,000 টাকা কালেকশন করলো, যে প্রতিষ্ঠান ধরেন একজনের থেকে টাকা পায়, তো তার টাকাটা ব্যাংক কালেকশন করলো আপনার হয়ে। ডিডাক্টেড এ টাকা 100 কালেকশন ফি এন্ড রেকর্ডেড দ্য অ্যামাউন্ট টু দ্য কোম্পানি অ্যাকাউন্ট। বলা আছে এই যে আপনার জন্য যে 40,000 টাকা কালেকশন করলো ব্যাংক, এর জন্য 100 টাকা চার্জ কাটলো, আর বাকি টাকাটা কোম্পানির হিসাবে যোগ করে দিল কোম্পানির অ্যাকাউন্টে। তো ক্রেডিট মেমোরেন্ডাম মানে টাকাটা যোগ করবেন, 40,000 টাকা দেখেন আমরা যোগ করব কোম্পানির হিসাবে, কারণ ব্যাংক তো টাকাটা পেয়ে যোগ করলো, কোম্পানি তো জানতো না, তো কোম্পানি যোগ করবে। এই যে কালেকশন অফ নোট রিসিভেবল 40,000 যোগ করে দিলাম, আর 100 টাকা কাটা হলো সার্ভিস চার্জ হিসেবে। তো আমরা এখানে বসালাম ব্যাংক সার্ভিস চার্জ 100 টাকা। তার মানে এখন সবগুলা বসালাম। এখন যোগ বিয়োগ করেন, তাহলে আমরা পেলাম ব্যাংকের অ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে 1,10,000 টাকা, আর কোম্পানির হিসাব অনুযায়ী অ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে 1,10,000 টাকা। তো এখন জার্নাল পারবেন, ওই যে যেগুলো যোগ করলাম সেগুলো ক্যাশ ডেবিট করবেন। এখানে যোগ করলাম কত, 40,000 টাকা, তো 40,000 টাকা ক্যাশ ডেবিট, আর লেস করলাম কত, 10,000 টাকা, তো 10,000 টাকা ক্যাশ ক্রেডিট। এখন নোট রিসিভেবল, ওই যে 40,000 টাকা, ওই যে দেখেন নোট রিসিভেবল, তো আমি বলছি ওই সাতের নামটাকে বসাই দিবেন, ক্রেডিটে বসাই দিলাম। আর এখানে টাকাগুলা ডেবিটে বসাবেন, যেহেতু ক্যাশ ক্রেডিটে বসালাম, বাকিগুলা ডেবিটে বসাবেন। তো কি কি ছিল, এনএসএফ চেক, আমরা বসাই। এনএসএফ বলতে বোঝায় ওই যে নন সাফিসিয়েন্ট ফান্ড, এটা হচ্ছে আসলে অ্যাকাউন্টস রিসিভেবল। আপনি যখন কারোর থেকে টাকা পেতেন, তখন আপনি কারোর থেকে 9,300 টাকা পান, তো সে আপনাকে 9,300 টাকা দিল, তো আপনি তো বিবেচনা করবেন 8 টাকা পান না, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করে বাদ দিবেন। তো যখন চেকটা ব্যাংকে দিলেন, দেখলেন তার অ্যাকাউন্টে টাকা নেই, আপনি তো টাকাটা নিতে পারলেন না, তো এখন আবার কি করবেন, অ্যাকাউন্টস রিসিভেবল আবার ডেবিট করে দিতে হবে, মানে আবার টাকা পান তার থেকে। তাই আমরা দেখেন ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করে দিলাম। তারপর আর কি রয়েছে, ব্যাংক সার্ভিস চার্জ 300 টাকা, চেক প্রিন্টিং চার্জ 400 টাকা। তো দেখেন সবগুলা বসালাম, যোগ বিয়োগ করে দেখেন দুই পক্ষ সমান, 1,10,000 টাকা। তো এই হচ্ছে অঙ্কটা, দেখে রাখবেন। দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, যে দুইটা করালাম, প্রবলেম 1, 2 এই টাইপের অঙ্কের পরীক্ষা আসে।